সমস্ত ফুটবল দর্শকরা ২ ভাগে বিভক্ত। এক দলের কথা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা চুরি করে ওয়ার্ল্ড কাপ জিতছে। এবারও ওয়ার্ল্ড কাপ জিতবে। আর্জেন্টিনা সবসময় চুরি করেই জিতে। এবং এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চুরি করছে। কাতার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চুরি করছে। ম্যারাডোনাও চুরি করে 1986 এ হাত দিয়ে গোল দিয়ে জিতছিল। এবং তাদের একগাদা প্রুফ আছে। আরেক দল হচ্ছে আর্জেন্টিনা প্রেমী, আর্জেন্টিনার সমর্থক। তাদের কথা হচ্ছে না, মেসির মতো অনবদ্য প্লেয়ার আর হয় না। আর্জেন্টিনা অসাধারণ গেম খেলছে এবং এখানে আর্জেন্টিনা কোনো দুর্নীতি করে নাই এবং এগুলা যারা খেলা বুঝে না তারা বুঝে না যে মেসি কত ভালো ফুটবল খেলে। দুজনই আসলে একরকম সত্যি। এর কারণটা হচ্ছে একদিকে ফিফা কখনোই আসলে দুর্নীতিমুক্ত ছিল না। এবং আজকে আমি সেটা তো আপনাদের সামনে প্রমাণগুলো দেখাবো। এবং দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে আর্জেন্টিনা আসলে অনবদ্য ফুটবল খেলছে এবং ফিফা আসলেও আর্জেন্টিনাকে প্রায়োরিটি দিছে। কিন্তু ফিফা কেন আর্জেন্টিনাকে প্রায়োরিটি দেয়? ফিফার লাভটা কোথায়? এবং আর্জেন্টিনা যে সরাসরিভাবে ফিফার সাথে দুর্নীতিগ্রস্ত না, এটা নিয়ে আমরা আজকে আলাপ করব এবং আমরা হিস্টোরিক্যালি দেখাবো যে ফিফা ব্যবসা ভালোবাসে, টাকা ভালোবাসে। সে আসলে কোনো দেশকেই ভালোবাসে না। তার দরকার টাকা, তার দরকার ব্যবসা। ব্যবসার জন্য যখন যেই দলকে ফেভার করা লাগে সে চিরকাল সেটাই করে আসছে এবং ঐতিহাসিকভাবে সেটা সত্য। চলেন দেখি। আপনি যদি বিশ্বে ভূ-রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফিফা একটা ফুটবল টুর্নামেন্ট করে $3.6 বিলিয়ন বানাইছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আমরা জানি না। ২০২২ সালে কাতারে ওরা বানাইছে $7.5 বিলিয়ন। ওকে, প্রায় ডাবল। এবং এই বছর আমেরিকাতে তারা টার্গেট করছে $11 বিলিয়ন। আপনি আমারে বুঝান, একটা ফুটবল টুর্নামেন্ট যে আয়োজন করে সে কেমনে $11 বিলিয়ন টুর্নামেন্ট থেকে সে টার্গেট করে এবং কিভাবে সে প্রতি ৪ বছর পর ডাবল করে ফেয়ারলি। আচ্ছা, 1986 আমি যদি ইনফ্লেশন হিসাব বাদ দেই, ফাইনালের টিকিট ছিল $400 থেকে $600 পার টিকেট। এটা ফাইনাল খেলা দেখার জন্য। তো 400 থেকে 600, ওকে। এখন আমেরিকাতে এইবারের ফাইনালে ব্ল্যাকে, মানে আমরা বলি না যে ট্রেনের স্টেশনে গিয়ে টিকিট পাওয়া যাচ্ছে না, সিটের দাম কত হওয়ার কথা, ব্ল্যাকে অনেক বেশি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। $2 মিলিয়ন বেশি দামে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে এবং অফিসিয়াল দামও রিডিকুলাসলি হাই। আপনি যদি সিটের দাম নিয়ে যে রাজনীতিটা এবং যে পলিটিক্সটা হয়েছে, যে ব্ল্যাক মার্কেটটা গরম করা হয়েছে, এটাতে যে পরিমাণ জুয়ারি ঢুকছে, আপনি যদি এবং আরও একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ফুটবল হিস্টোরিক্যালি মাঠের খেলা ছিল, যে কোনো খেলাই মাঠের খেলা ছিল। এখন মাঠের বাইরের ইকোনমি মাঠের ইকোনমি থেকে অনেক বড়। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, পেলেও একটা প্লেয়ার, আবার নেইমারও একটা প্লেয়ার। কিন্তু নেইমার জীবনে যে পয়সা কামাইছে পেলে ওই পরিমাণ পয়সা চোখে দেখে নাই। ম্যারাডোনা যে পরিমাণ পয়সা কামাইছে তার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা মেসি কামাইছে। ক্রিস্টিয়ানো রোনালদো যে পরিমাণ পয়সা কামাইছে, বিলিয়নিয়ার অলরেডি, ওই পরিমাণ পয়সা, যদিও সে এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জিতে নাই, কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে নাই, কিন্তু তার ধারে কাছে কোনো টাকা আগের ফুটবল লেজেন্ডরা কেউই তৈরি করে নাই। এর একটা বড় কারণ হইলো, ফুটবল খেলে যদি পায় $10, সে ফুটবলের বাইরে অ্যাডভার্টাইজাররা এবং স্পন্সররা তাকে দেয় $1,000। সো ফুটবলের বাইরের ইকোনমি যারা নিয়ন্ত্রণ করে, এবারে কোনো সন্দেহ নাই তারা খেলার মাঠে প্রভাব রাখে ফিফার থ্রুতে। এবার আমরা আসি 2 রকম করাপশনের কথা আমরা দেখব। আমি আর্জেন্টিনার কথা লাস্টে আসতেছি, বাট আমি 2 রকম করাপশন, আগে ফিফার করাপশনটা আমি দেখাই। এবং আমার এন্টায়ার ভিডিওর মূল পয়েন্টটা বারবার একটাই, সেটা হচ্ছে ফিফা করাপ্টেড, ফিফা ক্যাপিটালিস্ট এবং ফিফা ওই দলগুলোকেই সামনে আগানোর চেষ্টা করে যেই দলগুলো সামনে আগাইলে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি তার ব্যবসা ভালো হয় অথবা তার আগে থেকেই আতাত আছে। ফিফা ডিরেক্টলি এমন না যে একদম ফুটবল মাঠে নাইমা খেলার স্কোর চেঞ্জ করে, বাট তার সবসময় প্রেফারেন্স থাকে এবং সবসময় প্রেফারেন্স ছিল ফ্রম 1966 টু 2026। আসি একটা একটা করে। প্রথমে আপনি দেখেন যে ফিফার বিরুদ্ধে কি কখনো কোনো মামলা হামলা হয়েছে? আসলে ফিফার বিরুদ্ধে সবসময় মামলা হামলা হয়েছে। ফিফার বিরুদ্ধে দুর্নীতির দায় সবসময় ছিল। সবচেয়ে প্রমিনেন্ট যে দুইটা সে দুইটা বলি। 1 নম্বর হচ্ছে ফিফার লং টাইম ভাইস প্রেসিডেন্ট, যারা ফিফা খেদায় বাইর করে দিতে বাধ্য হয়েছিল এফবিআই রিপোর্ট করার জন্য। তার নাম কি ছিল? তার নাম ছিল জ্যাক ওয়ার্নার। জ্যাক ওয়ার্নার কে ছিল? সে ছিল ফিফার ভাইস প্রেসিডেন্ট। তারই নিয়ে 2014-15 সালে এফবিআই বিশাল একটা তদন্ত করে এবং তদন্তের মধ্যে প্রায়
100 পাতার বেশি এক বিরাট ফাইল এফবিআই পাবলিশ করে, আপনারা পড়তে পারবেন। ওইখানে হেন কোনো দুর্নীতি নাই যে দুর্নীতির কথা বলা নাই, যে সে ঘুষ খাইছে, সে এত মিলিয়ন ডলার পয়সা খাইছে, অত মিলিয়ন ডলার পয়সা খাইছে, অমুক বেনিফিট নিছে, তমুক বেনিফিট নিছে। এবং সবচেয়ে প্রমিনেন্ট যে পয়েন্টটা তাদের ছিল সেটা হচ্ছে গিয়ে যে কাতার ওয়ার্ল্ড কাপের যেন কাতারে হোস্ট করা হয়, সেই কাতারে হোস্ট করার জন্য সরাসরি সে পয়সা খাইছে। এখানে বলে রাখা ভালো, ইউরোপ এবং আমেরিকান লবিস্টরা কাতারের ওয়ার্ল্ড কাপ একদমই পছন্দ করে না, কারণ তারা জানতো মুসলিম বিশ্বে একটা ওয়ার্ল্ড কাপ মুসলিম বিশ্বকে যেই পুরা পৃথিবীর সামনে যে উপস্থাপনা করবে সেই উপস্থাপনা তারা চায় নাই। এই জন্য তারা কিভাবে অ্যাটাক করছে, তারা যেভাবে অ্যাটাক করছে সেটা হচ্ছে কাতারের স্টেডিয়াম বানাইতে গিয়ে অনেক শ্রমিক মারা যাচ্ছে, উইচ ইজ ডেফিনেটলি হাফ ট্রুথ। কাতারে প্রচুর পরিমাণে তার ওয়ার্ল্ড কাপ বানানোর জন্য, একটা ওয়ার্ল্ড কাপে আপনি যে সিলেক্টেড হবেন তার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। আপনার স্টেডিয়াম ফ্যাসিলিটি আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ওই পরিমাণ হোটেল আছে কিনা। কাতারের ক্ষেত্রে সবগুলাই বলা হয়েছে যে এগুলো আমরা পরে করব। কিন্তু অন্য যারা বিড করছিল, বিড করছিল যেন তারা এটা পায়, তাদের বক্তব্য হইলো আমাদের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, এত বড় দেশ, এত বড় কান্ট্রি, এগুলোকে তোমরা না দিয়ে তোমরা কাতারকে দিতেছো, যেখানে টেম্পারেচার অনেক হাই, যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নাই, যাদের এরকম কোনো বড় স্পোর্টিং ইভেন্ট হোস্ট করার কিছু নাই। কাহিনী কি? ওইখান থেকেই তারা বেসিক্যালি জ্যাক ওয়ার্নারের পিছনে লাগে। জ্যাক ওয়ার্নারের দাবি হইল যে এফবিআই আমার পিছনে লাগছে কারণ তারা কাতারে ওয়ার্ল্ড কাপ পছন্দ করে না, এবং তারা 2025-এর 2026-এ যেন আমেরিকান ওয়ার্ল্ড কাপ হয় সেটার জন্য তারা আগে থেকে প্রেশার দিচ্ছিল এবং বিভিন্ন রকম বেনিফিট চাচ্ছিল। আপনি খেয়াল করেন, দুই দুর্নীতিবাজের মধ্যে মাইরপিট, এবং ডেফিনেটলি এফবিআই জিতবে কারণ তার পাওয়ার বেশি, এবং এক্স্যাক্টলি ফিফা বাধ্য হয় জ্যাক ওয়ার্নারকে ফায়ার করে দিতে। সো জ্যাক ওয়ার্নার যে দুর্নীতিগ্রস্ত ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট এট দ্য সেম টাইম জ্যাক ওয়ার্নারের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হচ্ছে যে ফিফাতে এরকম যে বিভিন্ন প্রেশার আছে সেই প্রেশার পয়েন্টগুলোতে এফবিআই যে তাকে আক্রমণ করছে, এর কারণটা হচ্ছে এফবিআই আসলে কোনো বেনিফিট চাচ্ছিল, অর্থাৎ আমেরিকান ডিপ স্টেট কোনো বেনিফিট চাচ্ছিল, এই জন্য এই ইনভেস্টিগেশনটা এই সময় করা হয়েছে। আপনি যদি অস্ট্রেলিয়া যে এবার বিডিং করছিল, পার্টিকুলারলি ওয়ার্ল্ড কাপ যেন অস্ট্রেলিয়াতে হয় সেই জন্য, এবং বিডিংয়ে তারা পারে নাই, তখন অস্ট্রেলিয়ার একজন খুবই ইম্পর্টেন্ট স্পোক্স পার্সনের উপরে ডিটেইল বলে যে ফিফার যে এন্টায়ার বিডিং প্রসেসটা, মানে আমি একটা দেশ, আমি অ্যাপ্লাই করব ফিফার কাছে যেন ফিফা আমাকে কাউন্ট করে বা আমাকে তারা সিলেক্ট করে, তারা ফেয়ারলি সিলেক্ট করে। উনি বলছে যে শুধুমাত্র বিডিং করার জন্য মোর দেন $50 মিলিয়ন ইনভেস্ট করা লাগে। মোর দেন $50 মিলিয়ন ইনভেস্ট করা লাগে কিসের জন্য? শুধুমাত্র বিডিং এর জন্য। এখন উনি বলছে যে যদি বিডিং ফেয়ার হয় তাহলে তো $50 মিলিয়ন লাগে না, কারণ $50 মিলিয়ন কি করবেন? এবং সে বলে যে তার এক্সপিরিয়েন্সে যে অফিসিয়াল মিটিংগুলো হয় এগুলো জাস্ট শো অফ, আসল কথা হচ্ছে ইন্টারনাল মিটিং, ইন্টারনাল ডিলস, যেটাতে একদম পলিটিশিয়ান, বড় বড় ব্যবসায়ী, স্পন্সররা সবাই ফিফার সাথে ডিল করে। সো দুর্নীতির এটা একটা পরিষ্কার প্রমাণ। আরেকটা বড় দুর্নীতির যত প্রমাণ সেটা হচ্ছে গিয়ে সেভ ব্ল্যাটার সাহেবকে আমরা অনেকে চিনছি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকে, এবং সে যখন আবার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হইল তার মাত্র 1 সপ্তাহের মধ্যে সে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হইল, আবারও দুর্নীতির দায়। তার মানে ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফার প্রেসিডেন্ট দুইজনই ইভেনচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 10-11 বছরের গ্যাপে দুইজনই কিন্তু পদত্যাগ করলো বা পদত্যাগ করতে বাধ্য হইল। কিসের দায়? দুর্নীতির দায়। এইবার আমরা সিরিয়ালি ওয়ার্ল্ড কাপের 5টা ইনসিডেন্ট দেখব, যেই 5টা ইনসিডেন্ট আমাদেরকে ক্লিয়ার করবে যে সবসময় আসলে ফিফা ওই দলকে প্রেফারেন্স দেয় যেই দলের সাথে ফিফার কোনো একটা স্বার্থ আছে, অথবা যেই দল ফুটবল হোস্ট করছে, অথবা যেই দল আগায় গেলে অ্যাডভার্টাইজাররা খুশি হয়, স্পন্সররা খুশি হয়, ছবিটা সুন্দর আসে। শুরু করি 1966 দিয়ে। ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একমাত্র ওয়ার্ল্ড কাপ যেটা ইংল্যান্ড জিতছে বলে দাবি করে, সেটা জিতছে ঠিক আছে, কিন্তু দেখেন কি হয়েছে। জার্মানির সাথে তার ফাইনাল, ইংল্যান্ডের সাথে জার্মানির খেলা 2-2, জমজমাট খেলা হচ্ছে, ফাটাফাটি খেলা হচ্ছে। ওই সময় ইংল্যান্ড একটা কিক করছে যেটা গোল লাইন ক্লিয়ারলি পার করে নাই, কিন্তু সুন্দর মতো রেফারি গোল দিয়ে দিছে। জার্মানি হাউকাউ করছে, জার্মানি কান্নাকাটি করছে, কোনো লাভ হয় নাই। ডিসাইসিভ গোল, খেলা অনেক দূর হয়ে গেছে, খেলার শেষ সময় 2-2 খেলা চলতেছে, ওই সময় আপনি ইংল্যান্ডে একটা গোল দিয়ে দিচ্ছেন যেই গোলটা ক্লিয়ারলি হয় নাই। কেন আপনি দিছেন? এই যে জাতির বিবেকের কাছে প্রশ্ন, সব প্রশ্নের উত্তর হয় না।
কিন্তু তখন কি হয়েছে, জার্মানি তখন হতাশ হয়ে গেছে, একদম লাস্ট মিনিটে ইংল্যান্ড আরেকটা গোল দিছে, 4-2 জিতছে। ইংল্যান্ড খুব লাফালাফি করে 1986-এ আর্জেন্টিনা তাদেরকে ওই হ্যান্ড অফ গড ম্যারাডোনা এই কাজটা করছে, খুব খারাপ কাজ করছে। কিন্তু ইংল্যান্ড কিন্তু কখনো এই কথাটা বলে না যে তারা 1966-এ যেই গোলটা দিয়ে তারা জিতছে সেই গোলটা কিন্তু ফেয়ার গোল কোনোদিনও ছিল না। এবার আসি সেকেন্ড ঘটনা 1986-এ, যেখানে ম্যারাডোনা সেই বিখ্যাত গোলটা দিল। এবং এটা বলে রাখা ভালো, 1986-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগ পর্যন্ত ওই সময় সারা পৃথিবীর কাছে সবচেয়ে বিখ্যাত প্লেয়ার ছিল ম্যারাডোনা। সো ম্যারাডোনা ছিল ওই সময়ের মেসি পেলে কম্বিনেশন, বা মেসি পেলে ক্রিশ্চিয়ানো যা বলে কেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ওই সময় কনসিডার করা হইতো। ম্যারাডোনার একক নৈপুণ্যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত আসছে। সো ইটস ক্লিয়ার দ্যাট ম্যারাডোনা ইজ দ্য পোস্টার বয় অফ ফুটবল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো কি হইল, ম্যারাডোনা প্রথম ইংল্যান্ডের সাথে যে গোলটা দিল সেই গোলটা কন্ট্রোভার্সিয়াল, কোনো সন্দেহ নেই, আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে কথাটা বলতেছি, এটা কন্ট্রোভার্সিয়াল গোল ছিল। তারপরে কি হলো, ম্যারাডোনার পয়েন্ট, যদি ম্যারাডোনা ওই হাতে গোলটা না দিত, যেটা ওই সময় দেখে বোঝা যায় না, বাট পরবর্তীতে এটা ডেফিনেটলি সন্দেহ করার পুরোপুরি যুক্তি আছে। সো বেসিক্যালি 2-1। কিন্তু এখানে মাথায় রাখতে হবে ফিফা কাকে প্রেফার করতেছে, যাকে সে পোস্টার বয় মনে করতেছে। এইবার আসি 2002-এর ওয়ার্ল্ড কাপ, যেটা সাউথ কোরিয়া এবং জাপানে হইল। সো আপনাকে খেয়াল রাখতে হবে, সাউথ কোরিয়া হচ্ছে গিয়ে হোস্ট কান্ট্রি, এবং ফিফার একটা ইতিহাস আছে হোস্ট কান্ট্রিকে প্রেফারেন্স দেওয়ার। ওইবার আমরা কি দেখলাম, অদ্ভুতভাবে সাউথ কোরিয়া দুইটা মেজর নকআউটে দুইটা মেজর দেশকে হারাইলো। একটা হইলো ইটালি, একটা হইলো স্পেন। আপনি যদি প্রথমে ইটালির সাথে সাউথ 2022 সালের খেলাটা এখন আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা ডিসিশন সাউথ কোরিয়ার ফলে যাচ্ছে, ইতালির ফলে কোনো ডিসিশন যাচ্ছে না, এবং ইটালি বাদ পড়লো 2002-এ, তখন ইতালির টিম ভালো। তারপরে হইলো স্পেনের সাথে খেলা, এটা হইলো কোয়ার্টার ফাইনাল। তারপরে অলরেডি তখন সেমিফাইনালে চলে গেছে কে, জার্মানি। পরে জার্মানির কাছে গিয়ে সাউথ কোরিয়া হারে, বাট কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে। তখনও স্পেন পৃথিবীর ইতিহাসে এত অ্যাডভার্টাইজারদের কাছে এত প্রিয় দল না, আমি 2002-এর কথা বলতেছি। সাউথ কোরিয়ারে জিতাইতে হবে, এবং জিতানোর জন্য কি করলো, স্পেনের একদম এক্সট্রা টাইমে লাস্ট মোমেন্টে একটা নিশ্চিত গোল দিল না, মানে পরিষ্কার গোল দিবে না। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এই গোলও মানুষ না দেয়, মানে এরকম চুরিও হয়। জি স্যার, এরকম চুরি হয়, এবং 2002 সালে এই চুরিটা হয়েছে। কার ফরে? হোম কান্ট্রির ফরে, সাউথ কোরিয়ার ফরে। কার এগেনস্টে? স্পেনের এগেনস্টে। তারা চাইছে হোম কান্ট্রিকে যত লেভারেজ দেওয়া যায়। সেখানে সন্দেহ করা যায়, হোম কান্ট্রিতে তুমি যদি লেভারেজ দাও তাহলে তুমি বাবা পয়সা খাইছো, কারণ এত ক্লিয়ার গোল তুমি নক আউটের মতো কোয়ার্টার ফাইনালে তুমি এভাবে করে তুমি তাকে প্রেফারেন্স দিবা, এবং দেওয়া হইল। 2010 সালে স্পেন ভার্সেস নেদারল্যান্ড ঘটনা দেখেন। বাই দ্যাট টাইম 2010-এ আপনার স্পেন তখন অ্যাডভার্টাইজারদের কাছে অসাধারণ টিম। স্পেন, আমি ওইবার একদমই স্পেনের সাপোর্টার ছিলাম ফাইনালে, ফর শিওর স্পেন অসাধারণ টিম, বলা যেতে পারে স্পেনের সেই সময় সর্বকালের সেরা টিম। 2010 সালের ফাইনালে আমি চাইছিলাম স্পেন জিতুক, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অ্যাডভার্টাইজাররা চায় স্পেন জিতুক, কারণ তখন স্পেনের লিগ, লা লিগা মানে কি, ওরে বাবা, সব বার্সেলোনার প্লেয়ার। তখন মানে সমস্ত ফুটবলের পোস্টার বয়রা স্পেনে খেলে, স্পেনে জিতাইতে হবে। এখন দেখেন কাহিনীটা কি হইলো, 90 মিনিট খেলা হয়েছে, কোনো গোল হয় নাই, এক্সট্রা মিনিটে চলে গেলাম আমরা, ঠিক আছে চলে গেলাম। এক্সট্রা মিনিটে যাওয়ার পরে আমরা সবাই জানি লাস্ট মুহূর্তে আমাদের সবার ফেভারিট ইনিয়েস্তা একটা গোল দিল। ইনিয়েস্তা সুপার প্লেয়ার, কোনো সন্দেহ নাই, কিন্তু ইনিয়েস্তার গোলের জাস্ট আগে কি হয়েছিল, আগে যেটা হয়েছিল, নেদারল্যান্ড ক্লিয়ার একটা কর্নার পাইছে, একদম ক্লিয়ার, ওই কর্নার নেদারল্যান্ডকে দেয় নাই। এখন ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনি এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে আইসা আপনি একটা ক্লিয়ার কর্নার আপনি দিবেন না, এটা তো হয় না। এখন আপনাকে বুঝতে হবে নেদারল্যান্ড কিন্তু ফ্যাশনেবল দল না। নেদারল্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজাররা কখনো এত টাকা ঢালবে না, ঢালবে কার পিছনে? স্পেনের পিছনে। সো ডিসিশনটা কার ফেভারে গেল? স্পেনের ফেভারে গেল ডিসিশনটা কিন্তু, এবং ওটা একটা ক্রিটিক্যাল টাইম, জাস্ট খেলা শেষ হওয়ার আর 10-12 মিনিট বাকি, তখন আপনি একটা ক্লিয়ার কর্নার আপনি দিলেন না, এবং তার জাস্ট উইদিন অল্প 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ইনিয়েস্টা একটা সেরা গোল দিল। স্পেন যে চমৎকার টিম, আমি আবারও বলতেছি, এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানুষ ভুল করে। স্পেন যে চমৎকার দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2002-এ যে সাউথ কোরিয়া ভালো খেলছে, এবারে কোনো সন্দেহ নাই, বাট আপনাকে বুঝতে হবে ফিফা বারবার কোন দিকে ফেভার করতেছে। এইবার আসি পঞ্চম এবং শেষ ঘটনা, সেটা হচ্ছে গিয়ে 2026-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। দেখেন, আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার,
এখন আমি ছোটবেলা থেকে কখনোই মানে 5টা ওয়ার্ল্ড কাপ চলে গেছে, আমি আর্জেন্টিনার সেমিফাইনালেও দেখি নাই। কেন? কারণ ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না, মাঝখানে 5টা ওয়ার্ল্ড কাপ চলে গেছে। আমি বসে বসে দেখছি, কোনো মানে কোনো আশা নেই, এবং আমরা আশাও করতাম না যে জিতবে। কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতাম যে যখন আর্জেন্টিনায় ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না, আর্জেন্টিনা কোনো ফেভারেবল ডিসিশন পাইতো না। আমরা খালি দুর্ভিক্ষ করার লোকজন ছিলাম। কারণ কোনো ফেভারেবল ডিসিশন আপনি এই ওয়ার্ল্ড কাপগুলোতে দেখাইতে পারবেন না যে আর্জেন্টিনা পাইছে, যখন ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না। কেন? কারণ ম্যারাডোনা এবং মেসি ছাড়া মাঝখানে শুধু একটাই স্ট্রাইকার ছিল, বাতিস্তুতা। ও ছাড়া আর্জেন্টিনার মধ্যে কোনো ফ্যাশনেবল কোনো প্লেয়ার ছিল না, যারা নিয়ে অ্যাডভার্টাইজাররা খুব হইচই করবে। লিগে জিতার মতো কোনো ডমিনেন্ট কোনো প্লেয়ার ছিল না। ইউ সি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ফিফা তখনই আপনাকে ফেভারেবল ডিসিশনগুলো দেয় যখন আপনাকে আগাইলে ফিফার লাভ হয়। ফিফা কোনো জার্সির প্রতি তার কোনো লয়্যালটি নাই, তার লয়্যালটি টাকার প্রতি। এবং এটাই হচ্ছে জিওপলিটিক্সের শিক্ষা। সারা পৃথিবী শেপ করতেছে ইকোনমিক ফ্লো দিয়ে। ইকোনমি যেমনি ফ্লো করতেছে অমনি করেই এই যেই কোম্পানিগুলো গড়ে উঠছে, ক্যাপিটালিস্টিক কোম্পানিগুলো আরও ক্যাপিটালিস্ট হইতেছে, এবং টাকা সব কিছুকে যেভাবে নষ্ট করে ফেলে, টাকা ফুটবলের মধ্যেও এভাবে দুর্নীতিকে ঢুকাইছে। ইজিপ্টের সাথে ম্যাচের মধ্যে দেখেন, কেউ আপনি যতই আপনি ভাই বলেন না কেন যে ভাইয়া এখানে তো কোনো ফেভারেবল ডিসিশন হয় না, আপনি শুধু খেয়াল করেন এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ভিএআর ডিসিশন দেখাও হয়েছে আর্জেন্টিনার জন্য, এবং ফেভারেবল ডিসিশনগুলো সবই আর্জেন্টিনার দিকে গেছে। এর মধ্যে তো কোনো ডিন, এটা ফ্যাক্ট। কতবার ভিএআর চেক করা হয় এটা তো সবাই জানে অলরেডি, এটা তো অফিসিয়াল স্ট্যাট। যখন দুইটা জিনিস দেখেন, যখন ইজিপ্ট গোল দিল, লাস্ট যেই গোলটা ইজিপ্ট দিল, তখন আপনি মাঠের 110 ইয়ার্ড পিছনে গিয়ে আপনি ভিআর ডিসিশনটা দেখলেন, 110 ইয়ার্ড। তো ভাই আপনি আগেই ফাউল দিতেন, আপনি আগে ফাউল দিলেন না কেন? এবং এমনও না যে মাত্র 1 সেকেন্ড আগে ফাউলটা হয়েছে, 110 ইয়ার্ড এই দুইটা প্লেয়ার দৌড়ায় আসছে, আপনি 110 ইয়ার্ড পরে আপনি দিলেন। আচ্ছা, এবং আপনি ভিআর দিয়ে আপনি দেখলেন যে ওইখানে 110 ইয়ার্ড আগে, মানে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্টে গিয়ে আপনি ফাউল খুঁজে বাইর করছেন। আচ্ছা, খুব ফাউল খুঁজে বাইর করছেন, ভালো কথা। এখন তাহলে মোহাম্মদ সালাহকে যখন পেনাল্টিতে ফাউল করা হইল, তখন আপনি ভিএআর চেক করলেন না কেন? আমি এগ্রি করি ভিএআর চেক করলেও দেখা যেত এটা ফাউল ছিল না, কিন্তু চেক করলেন না কেন আপনি? তার মানে হইল আপনার ফেভারেবল টিমটাকে এটা বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে না যে আর্জেন্টিনা ইভেন্চুয়ালি জিততো না, ডেফিনেটলি আর্জেন্টিনা অসাধারণ খেলছে, এবং লাস্টে তারা যে 3টা গোল দিছে, নার্ভ ঠান্ডা রাখছে, আনবিলিভেবল, সেটা নিয়ে কোনো ডাউট নাই। আর্জেন্টিনা ভালো খেলছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু ডাউটটা হচ্ছে আম্পায়ার কেন ফেভার করতেছে আর্জেন্টিনাকে। আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে এই কথাটা বলতেছি। হ্যাঁ ফাইন, তারপরে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে ক্লিন খেলছে, আপনার ইংল্যান্ডের সাথে অসাধারণ খেলছে, কোনো সন্দেহ নাই আর্জেন্টিনা খুবই ভালো খেলছে। কিন্তু বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা খুবই ভালো খেলছে আর রেফারি ফেভার করছে, দুইটা একসাথে সত্যি হইতে পারে। মানে আপনি ওয়ার্ল্ডের অল টাইম বেস্ট প্লেয়ার, অ্যাট দ্য সেম টাইম রেফারি আপনাকে ফেভার করে, দুইটা একই সাথে সত্যি অসম্ভব। দুইটা তিতা লাগে যে ভাই আমি যারা সমর্থন করি, যে এত ভালো প্লেয়ার, হ্যাঁ এখন তারে নিয়ে আবার যদি একটু রেফারি ফেভার করছে, তখন ভালো লাগে না। আই আন্ডারস্ট্যান্ড, আমরা মানুষ, আমরা দুইটা বিপরীতমুখী বাস্তবতাকে আমাদের নিতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে অনেক সময় বাস্তবতাগুলো বিপরীতমুখী। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে অসাধারণ খেলছে, এটা একদিকে যেমন সত্যি, আরেক দিকে ফিফা চায় আর্জেন্টিনা জিতুক, এটাও সত্যি। এখন ফিফা কেন চায়? নট বিকজ আর্জেন্টিনা ইসরায়েলের সমর্থক, নট বিকজ আর্জেন্টিনা ইসরায়েলের ভাই আপনি দেখেন ইজিপ্টের টাকা আর্জেন্টিনা থেকে বেশি, ইজিপ্ট অনেকভাবে ইসরায়েলকে সাপোর্ট করছে। সো এমন না যে ইজিপ্ট কোনো অ্যান্টি ইসরায়েল দেশ, এটা বলার এখনো কোনো সময় আসে নাই। সো প্র্যাকটিক্যালি ইজিপ্ট ইকোনমিক্যালি যদি ঘুষি দিতে হয়, ফিফাকে আরো বেশি টাকা দিতে পারে আর্জেন্টিনা থেকে। আর্জেন্টিনার ইকোনমির অবস্থা এখনো খুবই খারাপ, এমন কোনো ইকোনমি আর্জেন্টিনার নাই। তার মানে হইল সে আর্জেন্টিনাকে সামনে নিতে চাচ্ছে ফিফা, কারণ ফিফার নিজের কোনো স্বার্থ আছে। হ্যাঁ, মেসি MLS এ খেলে, MLS হচ্ছে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা লা লিগার মতো, MLS হচ্ছে আমেরিকার লিগ, এবং MLS অনেক ইনভেস্ট করছে, MLS এর মধ্যে মেসির ইনভেস্টমেন্ট আছে, খেলা হচ্ছে আমেরিকায়।
আপনার তারপরে এডিডাস হচ্ছে তাদের স্পন্সর, এডিডাসের শেয়ার প্রাইস বাড়তেছে, নাইকের গত 1 বছর 2 বছরের বিজনেস পোর্টফোলিওর অবস্থা ভালো না কম্পেয়ার টু এডিডাস, যেখানে রাইজ করতেছে নাইক সেখানে ফল করতেছে। অল ইন অল এখানে যে বিজনেস ইন্টারেস্ট আছে, এখানে যে ফেভারিটিজম আছে, সেগুলো কোনো সন্দেহ নাই। কিন্তু ফিফা এই দুর্নীতিগ্রস্তই থাকবে। আবার একদিন যখন আর্জেন্টিনাতে কোনো ফ্যান বয় পোস্টার বয় থাকবে না, আবার যখন কোনো সেলিব্রিটি সুপারস্টার থাকবে না, আপনি দেখবেন আর্জেন্টিনার এগেনস্টে ডিসিশন যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তখন ফিফার আর আর্জেন্টিনাকে দরকার নাই, তখন হয়তো স্পেনের ইয়ামালকে তারা বেশি ফেভার করবে, অথবা তারা হয়তোবা এমবাপেকে বেশি ফেভার করবে, অথবা তারা হয়তো নেইমারকে বেশি ফেভার করবে। দ্য আইডিয়া ইজ আর্জেন্টিনা অথবা মেসি অবশ্যই সরাসরি ঘুষ দিচ্ছে না, অথবা অবশ্যই এরকম না যে তারা ভালো খেলে না তাদেরকে জোর করে উঠাচ্ছে না। অবশ্যই ম্যারাডোনা সর্বকালের সেরা প্লেয়ারদের একজন ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যারাডোনাকে যে ফেভার করা হয়েছে এটাও সত্যি। দুইটা বিপরীতমুখী বাস্তবতা সত্যি। সো এই ডিসকাশনটা আমাদেরকে ফুটবলের বাইরেও পৃথিবীকে চেনায়, যে আসলে জিও পলিটিক্সে অনেক কিছু খুব ভিতরে গিয়ে চিন্তা করার দরকার আছে, এবং টাকার ফ্লো যদি আপনি না দেখেন, আপনি সবসময় দুর্নীতিকে আপনি দেখতে ভুল করবেন। আপনি যখন পর্দার পিছনের প্লেয়ারদের টাকার ফ্লোটা দেখবেন, আপনি বুঝে ফেলবেন পর্দার সামনের শোটার মধ্যে কতটুকু আসলেই রিয়েল প্লেয়ার এবং পারফরমেন্স, কতটুকু আসলেই জেনুইন অ্যাথলেটিসিজম এবং ট্রু স্পিরিট অফ দ্য গেম, আর কতটুকু আসলে দুর্নীতি।